রে, টলি নিয়ে চলে গেল। এটা হচ্ছে চূড়া ঘষা। গুড মর্নিং। সকাল সকাল স্নান টান সেরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ব্লগটা শুরু করলাম। এখন আমি ঠাকুর ঘরে যাব, আর ঠাকুর ঘরে কাজটা সারবো। তার কারণ হচ্ছে আমার কথা দেখতেই পেলে যে ট্রলিটা নিয়ে বাবানের বন্ধুর সঙ্গে গেল, ট্রেনে তুলে দিয়ে তারপরে আসবে। আমি ততক্ষণে সমস্ত কাজটা সেরে রাখি। ঠাকুর ঘরে কাজটা কিছুটা সেরে রাখলে ও এসে নারায়ণ পুজোটা করে দিতে পারবে, ঝটপট করে নেবে। আর আমি ওই ঠাকুর ঘরে কাজ সেরে এসে একটা রান্নার ভিডিও শ্যুট করব, সেটা হচ্ছে চূড়া ঘষা, যেটা কিনা আমরা ব্রেকফাস্টে খাবো। আর তারপরে লাঞ্চে বেশি একটা কিছু রান্না বান্না করবো না, একটু বাইরেও বেরোবো। লাঞ্চের জন্য করবো হচ্ছে ফুলকপির ধোকা। তো দুটো ভিডিও শ্যুট করব। রান্নার ভিডিও বা রান্নার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না, জাস্ট আজকে গল্প করব। আর তোমাদের সঙ্গে এমনি মনের কথা শেয়ার করব। মাথাটা একটু চুল করছিল, ভাবলাম যে কি জানি খুশকি হলো নাকি পাকা চুলে চুল করছে। পাকা চুলেও কিন্তু অনেক সময় চুল করে। আমার বাবা মানে বাবার আর কি মঙ্গলবার দিন হাটবার ছিল, তো হাটবার করে এসে বাবা বাড়িতে থাকতো। সেদিন রেশন তোলার দিন ছিল, সেই দিনটা আমাদের খুব আনন্দের দিন ছিল। কারণ বাবাকে আমরা ধরো সকালবেলা 9টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যেত, আবার সন্ধ্যেবেলা ফিরতো। সেরকমভাবে সারা দিনের মধ্যে আমরা বাবাকে দেখতে পেতাম না, সন্ধ্যেবেলায় আর কি দেখতে পেতাম। সন্ধ্যের পর আবার তারপর আবার কি বাবা নির্দেশ ছিল এসে যেন দেখি সব ভাই বোনেরা পড়তে বসেছে। এবার সারাক্ষণ যদি পড়তে নাও বসি, ওই টাইমটা আমাদের পড়তে বসতেই হতো। মানে দেখাচ্ছি বাবা পড়তে বসে, আমরা পড়তে বসেছি। এবার বাবা মঙ্গলবার দিনটা বললাম না খুব আনন্দের দিন ছিল। তার কারণ হচ্ছে বাবা যখন হাটবারে আর কি আসতো, তখন আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো, বিশেষ করে দই নিয়ে আসতো, আর একটা করে টাকা দিত। বাবা হাতে করে অন্যান্য অনেক কিছুই আনতো, তার মধ্যে দইটা আর কি স্পেশাল ছিল। আমাদের এখানে চৌধুরীর দোকান ছিল, স্টেশন থেকে নামতে সেই চৌধুরীর দোকানে দইটা আনতো। একটা করে টাকা দিত আমাদের ঘটে ফেলার জন্য, আর একটা করে টাকা দিত সেটা হচ্ছে আমরা মানে একটা করে টাকা না, ওই একটা টাকাই দিত, সেইটার মধ্যে আমরা কিছু না কিছু কিনে খেতাম। তার মধ্যে কখনো আখ থাকতো, একটা আখকে 5টা টুকরো করে নিয়ে আসতাম, 5 জনে ভাগ করে খেতাম। কখনো চিটগুড় খেতাম, কারেন্ট নুন খেতাম, কখনো বা আইসক্রিম। আইসক্রিমের মধ্যে অরেঞ্জ আইসক্রিম খেলে কার জিভটা কতটা অরেঞ্জ হলো সেটা দেখতাম, আর নয়তো দুধ আইসক্রিম নারকেল দেওয়া যেটা, সেটা একটু দাম বেশি ছিল। ওটা বোধহয় 10 পয়সা কি 15 পয়সা ছিল, এরকম টাইপের। আর ওই সেই আইসক্রিম এরকমভাবে এরকম ঠেলা করেও আসতো, আবার এরকম কাঁধে নিয়ে একটা বাক্সর মধ্যে ওরকমও আসতো। তো আমরা আইসক্রিমের জন্য ছুটতাম পেছন পেছন, আইসক্রিমওয়ালার থেকে আইসক্রিম নিয়ে খুব আনন্দ করে করে আইসক্রিম খেতাম। কখনো মাছ লজেন্স খেয়েছি, 10 পয়সা হয়তো পেলাম, মাছ লজেন্স খেয়েছি, টিকটিকি লজেন্স খেয়েছি। টিকটিকি লজেন্স খেয়েছো কোনো দিনে তোমরা? আমরা 1 পয়সা 2 পয়সা এরকম আর কি যদি পেতাম, তাহলে সেই পয়সা দিয়ে টিকটিকি লজেন্স খেতাম। মানে নকুলদানার মতো হতো, আর ভেতরে একটু মৌরি থাকতো। ওটা খাওয়ার জন্য কি আনন্দ হতো, মানে পেতাম না তো এত কিছু। আর এখন যেরকম এরকম প্যাকেট প্যাকেট বিস্কুট আসতো, ওরকম তখন আমাদের ওরকম বিস্কুট আসতো না। আমাদের কিরকম আসতো, আমরা একটু ভালো বিস্কুট, নারকেল বিস্কুট কি বাদাম বিস্কুট, সেগুলো ওই বেকারি বিস্কুটগুলো দোকানে যেতাম। আমাদের পাড়ায় দোকানদার কাকু ছিল, সবার কাকু, আমার দাদুও ডাকতো কাকু, আমার মাও ডাকছে কাকু, আমরাও ডাকছি কাকু। তো দোকানদার কাকু আর কি নামই ছিল দোকানদার কাকু। তো দোকানদার কাকুর দোকানে গিয়ে আমরা খেতাম ওরকম বিস্কুট। মাঝে মাঝে ওগুলো মাঝে মধ্যে, সবসময়ও আমাদের এত অ্যাভেলেবেল ছিল না, আর আমরা এত লাক্সারি করে বড়ও হইনি। মানে খুব কম পয়সায় মানে যেরকমভাবে সংসার, মানে একটা মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত পরিবার যেরকমভাবে সংসার চলে, আমাদের সেই রকমই একটা সংসার ছিল। আর বাবা কোনোদিনও আমাদের না খাইয়ে রাখেনি, কিন্তু খুব সচ্ছল যে ছিল এরকম না। এই বলতে পারবো না, বাবাকে কোনোদিন অভিযোগ করতে পারবো না যে
আমার বাবা আমরা পেট ভরে খেতে পাইনি বা কিছু। খাওয়ার যুক্ত মানে খাওয়ারটা কোনোদিনও এরকম অফ হয়নি যে আমরা খেতে পাইনি, এরকম না। কিন্তু খুব সচ্ছল পরিবার থেকে আমি উঠে আসিনি, আমি একদম মানে স্ট্রাগল করে উঠে আসা বলতে পারো, সেরকম পরিবার থেকেই উঠে এসেছি আমরা। অনেক মানে শুধু তাই না, আমরা বাবা মাকে সাহায্য করার জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে টিউশনি করতাম। তারপরে টিউশনিটা আমি বিয়ের আগে থেকেই করতাম। আর বাবা অনেক সময় বলতো যে যেহেতু পেরে উঠতো না, 7 জনের সংসার ছিল, বাবা একা আয়েতে চালাতে পারতো না, সেই জন্য বাবা বলতো যে নিজের পড়ার খরচ নিজের চালিয়ে নাও। যখনই মাধ্যমিক পাশ করলাম তারপর থেকেই টিউশনি ধরলাম। ওই ধরে ওই যে পড়া মানে আমার টিউশনির আবার একটা গুণ ছিল যে যেই বাড়িতে আমি পড়াতাম, হ্যাঁ 4-5 বছর মানে ধরো ওই বাচ্চাটাকে পড়িয়েছি এরকম। মানে প্রথম টিউশন যেটা সেটা আমি ছাড়লাম হচ্ছে আমার বিয়ের সময়। বিয়ের পর মানে পরীক্ষার আগে মার্চ মাসে তো আমার বিয়ে হয়েছে, ধরো মার্চের মাঝামাঝি ওদের পরীক্ষা ছিল, সেইটা পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছি। বিয়ের পরও গিয়ে অষ্টমঙ্গলার পর গিয়ে পড়িয়ে দিয়েছিলাম। মানে আমার দায়িত্ববোধটা ভীষণ ছিল বলে মানে আমি যাকে পড়াতাম বাচ্চাটা ছিল দেবী, ভীষণ ভালোবাসতো আমাকে, দেবী, তনু আর অমিত। তো ওই দেবীর মা আমাকে আমার শ্বশুরের কাছে এসে রিকোয়েস্ট করেছিল। তো আমার শ্বশুর বলেছিল না, নতুন বিয়ে হয়েছে, এখন আর পড়াতে যাবে না। যেই সময়টুকু আর কি পড়ানো দরকার ছিল পরীক্ষা পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছিলাম, তারপরে আর পড়াতে যাইনি। তারপরে আমার ছেলে হয়ে যাওয়ার পর আমি আবার টিউশনি ধরেছি। তখন ছেলের 2-2.5 বছর বয়স। তারপরে মঙ্গলবার দিন আমার একটা ডিউটিও ছিল, যে ডিউটিটা আর কি আমি পালন করতাম, সেটা হচ্ছে আমার বাবার পাকা চুল বেছে দেওয়া। এই পাকা চুল কথা থেকে আর কি আমার মনে পড়লো বাবার কথা। পাকা চুল বেছে দেওয়া এটা আমার ডিউটি ছিল। বাবার মানে যখন শেষ মুহূর্তটা, ক্যান্সারের পেশেন্ট ছিল, তো বাবার খুব যন্ত্রণা হতো, কষ্ট হতো, আর আমারও তখন ভরা মাস। কিন্তু আমি যখন বাবার পাকা চুলটা বেছে দিতাম শান্তি পেত, ঘুমিয়ে পড়তো। আর আমি না মানে আমারও কষ্ট হতো বসে বসে ওরকম পাকা চুল বেছে দিতে, কিন্তু আমিও না ভাবতাম যে বাবা একটু ঘুমোতে পারছে, শান্তি পাচ্ছে, আমি পাকা চুলটা বেছে দিই। যতক্ষণ মাথায় হাত দিয়ে থাকবো বাবা, আমরা বাবাকে বাবু ডাকতাম, বাবু তো ঘুমিয়েই থাকবে, থাক শান্তি, মানে ওই কষ্টটা সহ্য করতে হবে না। ফুলের সংখ্যা খুবই কম, কিন্তু একখানা সুন্দর জবা ফুল ফুটেছে আজকে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে চিড়ে বের করলাম, আর চূড়া ঘষাটা এখন তৈরি করব, এটার ভিডিও শ্যুট করব। তাই এই মুহূর্তে আর কোনো কথা বলছি না, আগে ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা। এটা হচ্ছে চূড়া ঘষা, খেতে খুব ভালো, নো কুক রেসিপি। এখন এই যে ফুলকপি বের করে রাখি, ফুলকপি বোকা বানাবো। ফুলকপি 17:02, টাইমটা হচ্ছে তোমার এই যে 10:28, 10:28 ঢুকেছি, 10:40 ট্রেন, আর ট্রেন পেছন দিয়ে এসেছি একদম সামনে B3, মানে ওই ট্রেন কভার করতে 7 মিনিট লেগে গেল। 10:08 টিকিট কেটেছি, ওখানে গিয়ে পৌঁছলাম তখন মানে কম্পার্টমেন্টে পৌঁছলাম তখন 10:35। এবার তুললাম, ওর একটা ট্রলি ছিল, আমার একটা ট্রলি ছিল, একটা খাবার দাবার ছিল, ওর ট্রলিটা ঢুকিয়ে দিয়েছি, আমার ট্রলিটা ঢুকিয়ে দিয়েছি, ওটা আমি লম্বা করে দিয়েছি। তা একজন বললো দাদা চওড়া করে দিয়েছি, উল্টো ওপরে দাদা লম্বা করে দিন না, কতটা বেরোবে দেখি। দেখলাম দেখি এতটাই বেরিয়ে আছে, অসুবিধা হবে না। আমি যাকে ট্রেনে উঠেছি, ওটা সিট খুলতে হবে, সিট খুঁজে জায়গা ঢোকাতে হবে, হয়ে গেল তোমার 38। ও বলো কাকু নেমে যায় না, দেরি করে লাভ নেই। ট্রেন থেকে নামলাম, নেমে 2-3টা কমান্ড এগিয়েছি, ট্রেন ছেড়ে দিল। বাবুকে ফোন করলাম, তখন তোমাকে আমাকে তো ফোন করলে, ট্রেন ছেড়ে দিল। এবার স্নান করে পুজো দিয়ে সবই
হয়ে গেছে মোটামুটি, তুমি খালি একটু পুজো দেবে আর হয়ে যাবে, পুজো দেবে হয়ে যাবে। কোথায় যাচ্ছ তুমি? অনেক কাজ আছে আমার, গরম পড়ে গেছে, একটা জলের বোতল না হলে এখন আর হবে না, ব্যাগে একটা জলের বোতল সবসময় রাখতে হবে। আর এই ব্যাগটা প্রথম নিলাম, এটা আমার শ্রেয়া প্রথম গিফট করেছিল, শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল, এই প্রথম নিলাম। চললাম, টাটা। এখন বাজে হচ্ছে 2:05, এই ফিরলাম। এরপর কি আর রান্না করতে ইচ্ছা করে বলো, কিন্তু করতে হবে, সরঞ্জাম রেডি করে গেছি, না করে তো উপায় নেই, আর খেতেও তো হবে। ওই একটা তরকারি ভাত বলেছিলাম করব, তাও ওই এত বেলা হয়েছে, কতক্ষণে খাবো ঠিক নেই। চলো রান্নাটা শুরু করি। শিম ছিল, শিম ভাতে দিয়ে দেবো, একটু দই আছে, তো দইও খাওয়া যাবে। আজকে করেছি ফুলকপির ধোকা। কালকে একটা ব্লগ আপলোড করেছিলাম, তাতে অনেক কমেন্ট এসছে, তার মধ্যে কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। তো পজিটিভ যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার মাতৃত্বটা বুঝেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার কিছু মানুষ মানে অনেক কমেন্ট করেছে, এবং সেই কমেন্টগুলোর আমি একটু রিপ্লাই করব বলেছে, ব্লগার উত্তর দিক, তা সেই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ উত্তর দেওয়াটা দরকার আছে। আর ভাবা যায় না লোকের ঘাড়ে দিয়ে এত জিনিস, ভালোবাসা দেখালে নিজেরা নিয়ে যেতে পারতে। আমার মেয়েও ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা, এবারে এই কমেন্টটার উত্তর দিই। 1 নম্বর, হ্যাঁ সত্যি ভালো বন্ধু। যদি ভালো বন্ধু না হতো তাহলে কি নিজে সৌম্যর পছন্দের ওই দানাদার নিয়ে যেত? নিশ্চয়ই নিয়ে যেত না। সৌম্য কি ভালোবাসে না বাসে সেটা যখন ও জানে, তার মানে ভালো বন্ধু। এবার তার ঘাড়ের উপর দিয়ে এত জিনিস নিয়ে যেতে যাওয়ার কথা বলছে। ওই লাগেজটা না ওকে টাচ করতে হয়নি, একদম টাচও করতে হয়নি। আমার কর্তা লাগেজটা পুরো ট্রেনে গিয়ে ওর লাগেজটা আগে ঢুকিয়েছে, তারপরে আমাদের লাগেজটা দিয়েছে এবং সেট করে দিয়েছে। সকালের দিকে নিশ্চয়ই তোমরা দেখেছো আমার কথা, ট্রেন থেকে মানে যখন ওকে লাগেজটা তুলে দিল, তারপর আমার কথা এসে বলেছে। আর আমি তো তারপরে এই ব্লগটা আপলোড করেছিলাম, তাই নিশ্চয়ই আমি বানিয়ে কিছু বলছি না। এত কিছু জিনিস কাউকে দিয়ে পাঠাতে লজ্জা করে, এমন প্রস্তাবনাও অস্বস্তিকর। রোহন রিসরায় থাকে, কাছাকাছি বাড়ি। যখন মানুষ বাইরে থাকে না, তখন কাছাকাছি কেউ যদি থাকে, সে নিজের আত্মীয়ের মতোই ব্যবহার হয়ে যায়। চাকরি সূত্রে ওদের আলাপ। আর রোহন আর কি খুব ফ্যামিলি মিস করে, সেজন্য বাবান কি করতো, বাবানের ওখানে যেহেতু আমাদের মনোজদা আছে, তারপরে বাবানের কিছু বন্ধুবান্ধব মানে কলেজের বন্ধুবান্ধব এরা আছে, অনেক সময় রোহনকে নিয়ে নিয়ে যেত। রোহনের ওখানে সেরকম পরিচিতি কেউ নেই। আমার বাবান পুজোর সময় চল যাবি ঠাকুর দেখতে, ওদের ওখানে বাঙালি কালচারে ঠাকুর পুজো হয় জানো, হ্যাঁ সেখানে ওকে নিয়ে গেল। মনোজদার বাড়িতে গেলে নিয়ে যাওয়া, কোথাও গেলে ওকে নিয়ে যাওয়া। ও যে একটা নিঃসঙ্গ মানে অনুভব করা, সেটা কিন্তু ওর হতো না। বাবান যখন চলে আসে তখন ওরও কিন্তু খুব মন খারাপ হয়। আর কোনো সময় কিছু খেলো, দুজনে একসঙ্গে এনে খেলো, এরকম। তো সেহেতু অস্বস্তি হয়নি। তার কারণ হচ্ছে রোহনের মাঝেরই খুব শরীর খারাপ হয়েছিল, ও বাড়িতে চলে এসেছিল। বাবান প্রতি মুহূর্তে ওর খোঁজ নেওয়া, প্লাস ওর বাবা মারা যায়, তারপরেও মানে বাবান ওর সঙ্গে ফোনেতে সমানে যোগাযোগ করা, এইরকম। বন্ধু নিশ্চয়ই ভালো বন্ধু। আর পাঠিয়েছি ঠিকই, কিন্তু জিনিসগুলো কিন্তু অনেকগুলো খেপে খেপে অনেকগুলো ব্যাগ আমি করিনি, একটাই ব্যাগ, সেটা ওর বাবা নিয়ে গিয়ে ভরে দিয়ে এসছে, টাচও তো করতে হয়নি। এই একটা মানে এই জন্য আমার অস্বস্তি বোধ হয়নি। তার কারণ হচ্ছে সেরকম বন্ধু বলেই অস্বস্তি বোধ হয়নি, বা বাবানও বলতে পেরেছে, আর ও নিতে রাজি হয়েছে। ও যদি নিতে রাজি না হতো তাহলে নিশ্চয়ই আমরা দিতাম না। অনেকে লিখেছে যে ওখানে গোবিন্দভোগ চাল থেকে আরম্ভ করে শোলার মুকুট, শাখা পলা সব পাওয়া যায়। আমার ছেলে তো এতদিন ব্যাচেলার ছিল, ও
শাঁখাপলারও খোঁজ করেনি, আর গোবিন্দভোগ চালেরও খোঁজ করেনি। পিজিতে প্রথম অবস্থায় পিজিতে থাকতো, তাই এগুলো খোঁজের দরকার হতো না। বাইরে থেকে অর্ডার করতো, যদি কোনো সময় মন মতো কিছু খেতে হতো তাহলে বাইরে থেকে অর্ডার করে খেত। কোম্পানি থেকে ও খাবার পেত, যার জন্য ওকে কিন্তু খাবার কিনেও খেতে হতো না। এখনও যেমনি ঘরে খাবার করছে, কেননা শ্রেয়া খাবে কি, ও এখনও খাবার পায়, ওদের খেতে হবে, টেস্ট করতে হবে। এবার শ্রেয়া খাবে কি, শ্রেয়ার জন্য ভাবতে হবে না। তো এইগুলো মানে সব কিছু পাওয়া গেলেও আমার ছেলে কোনো কিনতে যায়নি। বন্ধু রাজি হলো তাই বলে এত জিনিস কেউ পাঠায়? ওর নিজেরও তো লাগেজ আছে, হ্যাঁ নিজের লাগেজ আছে, সেটাকে আগে ঢুকিয়ে তারপরেই বাবানের লাগেজটা ঢোকানো হয়েছে, আর সেটা ওর বাবাই করে দিয়ে এসছে। মাথার ক্লিপ থেকে আরম্ভ করে সব কিছু। তাহলে শ্রেয়া কি নিয়ে গেল? শ্রেয়া কিছু নিয়ে যেতে পারেনি, তার কারণ শ্রেয়া দেখেছে অনেক জিনিস ফেরত এসছে, যা জিনিস দিয়ে দেওয়ার তার থেকে বেশি। ওর জামা কাপড় নিয়েছে না, অনেকটা জামা কাপড় নিতে হয়েছে, সেই সময় ও জামা কাপড় নিয়েছে। আর যখন মানুষ থাকে, কি কি জিনিস তার প্রয়োজন না পেলে তখন মনে হয় যে আমার এটা নেই, আমার ওটা লাগবে। পেয়ে গেলে কিন্তু মনে হবে না, তার মূল্য বুঝবে না, কিন্তু না পেলে তার মূল্যটা বুঝবে, যে একটা ক্লিপ তার মূল্য আছে, একটা সেফটি পিন তার মূল্য আছে। ওটা যদি ওর নিয়ে যেত তাহলে কিন্তু ওর মূল্যটা বুঝতে পারতো না। ওটা ও ব্যবহার না করলে তবেই সে মূল্যটা বুঝতে পারে। আমাদের জীবনেও আমরা এটুকু আমি বুঝি, আমার জীবন দিয়ে আমি এটুকু বুঝি যে স্ট্রাগলের মূল্য আছে। আমরা স্ট্রাগল করে বড় হয়েছি, তো তাই আমরা বুঝি কোন জিনিসটা কখন দরকার। এটা ছিল রোহন। মলয় ওরা মাটিতে শোবে না বলে ওর কাছে একটা মাদুর ছিল। মলয় আবার ওকে একটা মাদুর দিয়েছে যে তোদের ঠান্ডা লেগে যাবে। সে ভয় পাচ্ছিল, বলছে ভয় কিসের রে, আমরা আছি তো, আয় না, কিচ্ছু হবে না। সে একা যাবে বলে কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই, এরমভাবে সাহস দিচ্ছিল। আবার ধরো ওদের এই যে ধরো কিছু ভালো মন্দ রান্না, আমি বলেছি যখন ভালো মন্দ কিছু করবি সে আগে বলিস যে ওদের জন্য একটু যেন পাঠায়, এতদিন তোরা একসঙ্গে ছিলিস। ওর বাসন কোসন সত্যি তো এত বেশি ছিল না, যার জন্য সেইভাবে রান্না বান্না মানে কোনো রকমই ওরা করেছে। এবার রোহন যদি না যেত হয়তো আমরা যেতাম। আমি এটাও বলেছিলাম ওর বাবাকে যে তুমি গিয়ে দিয়ে আসো, ওরা কষ্ট পাচ্ছে, আর এতগুলো করে করে জিনিস হয়ে যাচ্ছে না। আমি ওই জন্য বলছিলাম যে দিয়ে আসো, আবার কিনবে, আবার তো বেশি। আর ওরা যে ওখানে যে চিরস্থায়ী হবে এমন তো কোনো কথা নেই, ওরা তো এখানেও আসবে। কিছু পেড মানুষ আছে যারা সবার কমেন্টে গিয়ে রিপ্লাই করে, রাঁধুনি মশলা নিয়ে পড়ে আছে। যাই হোক, মানে অনেকে লিখেছে যে ব্লগার উত্তর দিক, আর কিছু পেইড মানুষ আছে তারা অন্যের কমেন্টে রিপ্লাই করে। আমি কাউকে কোনো টাকা পয়সা দিয়ে ডাকিনি, আমি কাউকে এখানে চিনি না। যারা কমেন্ট করে তারা আমার ব্লগ দেখে হয়তো ভালো লাগে তাই কমেন্ট করে, এবং আমাকে দেখতে দেখতে তার নিজের বাড়ির লোক মনে করে, সেই জন্য তারা কমেন্ট করে। অনেকে বলেছে হল মার্কেটে সব কিছু পাওয়া যায়। আমার ছেলে তো যায়নি হল মার্কেটে, তার কারণ ও তো কোনোদিনও প্রয়োজনই পড়েনি হল মার্কেটে গিয়ে বাজার করবার। হয় এখন হয়তো আমি জানি না ওর বাড়ি থেকে ও যেই রুমটা নিয়েছে সেই রুমের থেকে কতটা দূরে হল মার্কেট, বা ওরা কোনো সময় যাবে না, আমি তাও তো বলতে পারি না, যেতেও পারে। এবার দামের কি তফাৎ বা কি সেটা আমরা কিছুই জানি না। আমার মনে হয়েছে এগুলো আমি দেব, আমার দিতে ইচ্ছা হয়েছে, আমি দিয়েছি। এতে কটা পয়সা সাশ্রয় হলো বা কি হলো আমি এগুলো ভাবিনি। হ্যাঁ অবশ্যই মনে মনে হয়েছে যে এতগুলো জিনিস আছে, একটা ওদের দিয়ে দিই, দরকার কি আছে কিনবার, এরকম মনে হয়েছে। এতটা মশলা রয়েছে, লবঙ্গ খেতে শ্রেয়া ভালোবাসে, মাঝে মাঝে চায়ের মধ্যে লবঙ্গ দিয়ে খায়, আমার ছেলে চা খায় না, লবঙ্গ দিয়ে খায়, আমি ওর জন্য পাঠিয়েছি। তারপরে ধরো ওই বিরিয়ানির মশলা আমার কাছে অনেকটা পড়ে রয়েছে, আর আমরা তো ধরো মাঝে মধ্যে খাই, ওদের শখ হলো করে খেতেও তো পারবে, এরকম মনে হয়েছে। আমি দেখলাম যে ওরা এই মশলাটা কেনেনি, তাই আমার মনে হয়েছে এই মশলাটা দিই, ওরা খেতে পারবে। আগেও আমাকে নানান কথা শুনতে হয়েছে। শ্রেয়ার মানে শ্রেয়া বসে থাকে
আপনি কাজ করেন, আপনাকে বউ চাকরি করে তো, আরে বউ চাকরি করে বলে কিন্তু বউয়ের থেকে এক পয়সাও নিয়ে নিই আমরা, একটা একটা সিঙ্গেল পয়সা না। অনেকে অনেক কথা বলেছে যে বউ চাকরি করে সেই জন্য বউয়ের কি যেন লিখেছিল, বউ চাকরি করে বলে বউকে তোয়াজ করে বা বউয়ের পয়সায় খায়, এরকম একটা ব্যাপার। কিন্তু তা নয়, আমার ছেলেও এক পয়সা নেয়নি, আমরাও নিইনি, এক পয়সাও নিইনি ও ওর থেকে। আর এটা বারে বারেই আমি বলছি, রোহনকে ওই ব্যাগটাতে একটু টাচ করতে হয়নি, ওর বাবা গিয়ে ঢুকিয়ে এসছে, আমার ছেলে গিয়ে নামিয়ে নেবে। রোহনের সঙ্গে গেছে, হ্যাঁ দায়িত্ব নিয়ে, নিশ্চয়ই দায়িত্ব নিয়ে গেছে। আর যদি ও ব্যাগটা হারিয়েও ফেলে বা চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, আমরা রোহনকে দোষারোপ করব না। আমরা জানি রোহন ভালো ছেলে, সে দায়িত্ব নিয়েই যাবে। এবার হারিয়ে গেলে আমাদের কপাল, আমরা ভালোবেসে যেটা পাঠিয়েছি সেটা ওরা নিতে পারলো না, সেটা ওদেরও ভাগ্য, আমারও ভাগ্য। সেজন্য রোহনকে আমরা অভিযোগ করব না। হ্যাঁ দায়িত্ব, অবশ্যই দায়িত্ব নিয়ে গেছে, এটা মিথ্যা কথা বলবো না। আর রোহন সত্যিই ভালো ছেলে, ওর বাবার সঙ্গে কত গল্প করতে করতে গেলে, প্রথম দেখা হয়েছে, অনেক গল্প করতে করতে গেছে। আর এটা জেনে রাখবে, যখন মানে বাইরে থাকবে, তোমার পরিবার থেকে তুমি আলাদা থাকবে, তখন ওই বাইরের লোকগুলি কিন্তু তোমার আপনজন। তুমি তাদের জন্য মানে এক কোমর জলে নামবে, যদি সে তোমার জন্য এক গলা জলে নামে, তুমি তার জন্য এক কোমর জলে নামবে, তবেই তোমার সম্পর্কটা ঠিক থাকবে। আর বাইরে বেরোলে এরকম একটা ফিল্ড তৈরি করে নিতে হয় যে একে অপরকে সাহায্য করবে। এই সাহায্যের হাতটা যদি কেউ না বাড়িয়ে দেয়, তাহলে তুমি যখন আবার সাহায্য চাইবে, তোমাকেও সাহায্য কেউ করবে না। এটা কিন্তু নিয়ম সবার ক্ষেত্রে, সংসার বলো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব জায়গায় এটা চলে, তাই না? তাই যারা বাইরে আছো, আমি তাদেরকে একটা কথাই বলবো যে সকলের সাথে মিলে ঝুলে থাকো। একজনের ধরো বিপদে পড়লে বা একজন অসুবিধায় পড়লে সাহায্যের হাতটা বাড়িও। আর রোহন সেই সাহায্যের হাতটা আমাদের সঙ্গে বাড়িয়েছে, এর জন্য রোহনকেও অনেক ধন্যবাদ। আর যারা কমেন্টে মানে নিজেদের মধ্যে ঝামেলা করছো, তারা করো না। কি হবে, আজকে তোমরা আমার ব্লগ দেখছো, কালকে আরেকজনের ব্লগ দেখবে। আমার ব্লগ থেকে যদি কিছু শেখার বিষয় থাকে শিখবে, ভালো লাগার জিনিস থাকলে দেখবে, না লাগলে অন্য ব্লগ দেখবে, এটাই। আরও একটা কথা বলতে ইচ্ছা করছে, অনেকে বলেছিলে যে ওদের নিজেদের মতো সব জিনিস কিনতে দিন, আপনি নাক গলাবেন না। কিনেছে তো, ফার্নিচার কেনেনি, ফার্নিচার তো ওরা নিজেরাই পছন্দ করে কিনেছে। আর এটা ভাববে যে ও যখন নতুন আর কি সংসার করছে, ওকে অ্যাডভান্স দিতে হয়েছে, ফার্নিচার কিনতে হয়েছে, তারপরে মানে জিনিসপত্র কিনতে হয়েছে। তো সেখানে যদি মা হিসাবে আমি কিছু ওকে সাহায্য করতে পারি, তাতে দোষ কী আছে আমি এটা বুঝতে পারলাম না। সংসারের প্রথম জীবনটা না খুব কষ্ট হয়। আমার শাশুড়ি 1.5 বছরের জন্য দেশের বাড়িতে গেছিলো এবং সমস্ত জিনিস নিয়ে গেছিলো আমার জন্য, খালি একটা ফ্রিজ, গ্যাস আর একটা হাঁড়ি, এটা রেখে গেছিলো। আমার খুব কষ্ট হয়েছে, সব কিছু একটা মানে চামচ থেকে আরম্ভ করে সব কিছু আমি কিনে নিয়েছি। আমার মা কটা হরলিক্সের বোতল দিয়েছিল, সেখানে আমার তখন কৌটোবাটাও ছিল না, পয়সা করিও সেরকম একটা ছিল না। আজকে আমি যখন এখানে একটা সংসার সুন্দর করে গোছাতে পেরেছি, আশা করছি ওরা আমার থেকে অনেক অনেক বেশি সুন্দর করে গোছাতে পারবে। আর প্রথমটা আমি ওদের একটুখানি মনে হলে এগুলো দিলে ওদের সুবিধা হবে। এরপর ওরা বিভিন্ন মলে যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, কত কত জিনিস কিনবে, ওরা সুন্দর করে সংসার করবে, আমার এটা ধারণা। সেজন্য সব কিছুই যে সন্তানদের একদম ছেড়েই দেয়, মা বাবারা কোনো কিছুই দেখে না, এরমও আমি মানি না। যে হ্যাঁ আমার মনে হয়েছে এটা দিলে আমার সন্তানরা ভালো থাকবে, বাবানসেরা ভালো থাকবে, সাময়িক ওদের কষ্ট হচ্ছে, এটা দিলে ওরা গুছিয়ে নিতে পারবে, ক্লিপ হাজার হাজার একটা কিনবে, এই সময়টা নেই। যখন ও চাকরি করতে বেরোবে ওখানে,
রাস্তাঘাটের থেকে প্রচুর প্রচুর জিনিস কিনবে। একটা নেল কাটার খারাপ হবে, 10টা নেল কাটার কিনবে। এই বাসনটা পছন্দ হবে, এই বাসনটা কিনবে। কৌটো বাটা দেখবে পছন্দ হবে। আর এখন অনলাইনের যুগ, আমাদের মতো তো নয় যে গিয়ে বাজারে গিয়ে চয়েস করে কেন, অনলাইনে অর্ডার করা যায়, সব কিছুই করবে। সব কিছু সবসময় নেগেটিভভাবে দেখো না, প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভভাবে দেখো, সব কিছু পজিটিভই দেখতে পাবে। আর যদি মনে করো নেগেটিভ দেখছো, তাহলে সব কিছু নেগেটিভই দেখবে। পজিটিভ দেখবার অভ্যাসটা করো, তাহলে পজিটিভ হবেই হবে।